আমাদের আজকের আয়োজন জনাব আফজাল হোসেন রচিত অলৌকিক রোমান্টিক গল্প রাত 12টা 1 এর দ্বিতীয় পর্ব। ভ্যালেন্টাইন ডের বিকেল 5টায় বনলতা পার্কে নির্দিষ্ট স্থানে এসে সোহাগ পানেশার জন্য অপেক্ষা করতে লাগলো। অবশ্য পানেশা বলেছে 5:30টায় আসবে। সোহাগের আর তর সইছে না, আধ ঘন্টা আগেই এসে অপেক্ষা করছে। 6টা বেজে গেছে, পানেশার দেখা নেই। বরাবরের মতো পানেশার ফোনও বন্ধ। ফোন করে যে পানেশার সাথে যোগাযোগ করবে তাও পারছে না। পানেশাও ফোন করে কিচ্ছু জানাচ্ছে না। তাহলে কি পানেশা আসবে না? এত অনুরোধের পরও কথা দিয়ে কথা রাখবে না? না, সে আসবে। হয়তো জ্যামে আটকা পড়েছে, এখনই এসে পড়বে। আর একটু অপেক্ষা। পানেশা আসবে কি আসবে না ভেবে ভেবে নিজের মনের সাথে প্রতি মুহূর্তে যুদ্ধ করে সময় কাটতে লাগলো সোহাগের। সন্ধ্যা 6:30। শেষ বিকেলের আলোটা অনেক আগেই মিলিয়ে গিয়েছে পশ্চিম দিগন্তে। তবে সেই আলোর আভা এখনো ছড়িয়ে রয়েছে প্রকৃতিতে। সোহাগের ধৈর্যের বাঁধ ভেঙেছে। আর অপেক্ষা করে লাভ নেই, পানেশা আসবে না। চলে যাবার জন্য সোহাগ যে মুহূর্তে পার্কের বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালো, তখনই চোখে পড়ল একটা মেয়ে তার দিকে এগিয়ে আসছে। অনিন্দ সুন্দরী, গায়ে ঝলমলে দামি পোশাক। মেয়েটা এতই ফর্সা যে সদ্য সন্ধ্যার আবছা আলোয় তার গা থেকে যেন উজ্জ্বল দ্যুতি ছড়াচ্ছে। মেয়েটা সোহাগের একেবারে সামনে এসে দাঁড়িয়ে ঠোঁটের কোণে হালকা একটু হাসির রেখা ফুটিয়ে বলল, সরি, অনেক দেরি করে ফেললাম। এই কি পানেশা? সোহাগ একেবারে হতভম্ব হয়ে গেল। হতভম্ব ভাবটা সামলাতে না পেরে বুঝে যাওয়া গলায় থতমত ভঙ্গিতে বলল, আপনিই কি, না মানে তুমিই কি পানেশা? মেয়েটা ঝলমলে হাসি দিয়ে বলল, কেন, পানেশা ছাড়া অন্য কারো আসার কথা ছিল নাকি? না মানে তুমি বলেছিলে তুমি দেখতে তেমন সুন্দর নও। পানেশা মৃদু হেসে বলল, আমাকে যদি সুন্দর না দেখাতো তাহলে তোমার খুব ভালো লাগতো? সোহাগের মনের ভেতরে আনন্দ স্ফুলিঙ্গ হচ্ছে। এত সুন্দরী একটা মেয়েকে এত সহজে সে বন্ধু হিসেবে পেল কি করে? সত্যি সত্যি সে কি পানেশাকে দেখছে, নাকি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে? পানেশা তার মিষ্টি কণ্ঠে বলে উঠল, দেখা করার জন্য কত অনুরোধ মিনতি, এখন এমন নিশ্চুপ হয়ে আছো কেন? আমি কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না। পানেশার কথায় সোহাগ সম্বিত ফিরে পেল। বলল, চলো আমরা কোনো চাইনিজ রেস্টুরেন্ট বা কোনো কফি হাউসে গিয়ে বসি। সন্ধ্যার পরে পার্কে থাকাটা ঠিক হবে না। সন্ধ্যার পর থেকে পার্কে বিভিন্ন আজে বাজে লোক আসে। হ্যাঁ চলো পার্ক থেকে বের হই, কিন্তু কোনো চাইনিজ রেস্টুরেন্ট বা কফি হাউসে যাব না। চাইনিজ রেস্টুরেন্ট বা কফি হাউসের ভেতরটা এসি চালিয়ে অনেক ঠান্ডা করে রাখে। আমি ঠান্ডা সইতে পারি না, আমার কোল্ড অ্যালার্জি আছে। তার চেয়ে বরং পার্ক থেকে বের হয়ে বাম দিকের নদী ঘেঁষে যে নির্জন রাস্তাটা গিয়েছে সেটা ধরে কিছুক্ষণ হাঁটি। নদীর পাড় ঘেঁষা রাস্তা ধরে সোহাগ আর পানেশা পাশাপাশি হাঁটছে। নদীর বুক স্পর্শ করে ঝিরঝিরে বাতাস এসে পরশ বোলাচ্ছে তাদের গায়ে। পানেশার গা থেকে দামি পারফিউমের মিষ্টি সুবাস এসে নাকে লাগছে সোহাগের। টুকটাক কথা হচ্ছে দুজনার মাঝে। ফোনে যেভাবে সাবলীল ভঙ্গিতে কথা হয় সেটা হচ্ছে না। অবশ্য এর জন্য দায়ী সোহাগী। পানেশার সৌন্দর্য দেখে সে স্তম্ভিত হয়ে গেছে। এমন রূপবতী কাউকে পাশে নিয়ে হাঁটা তার জীবনে প্রথম। কিছু বুঝে উঠবার আগেই হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হলো। ঝোড়ো বাতাসে রাস্তার ধুলো বালি, ছেঁড়া ময়লা কাগজের টুকরো আর গাছের ঝরা পাতা মিলে ঘূর্ণির সৃষ্টি করল। চারপাশ অস্পষ্ট হয়ে গেল। ঝোড়ো বাতাসের এতই দাপট মনে হচ্ছে তাদেরকে ছিটকে ফেলবে। সোহাগ গলা ফাটিয়ে পানেশার উদ্দেশ্য করে বলল, চলো আমরা দৌড়ে কোনো নিরাপদ আশ্রয়ে যাই। দিকবিদিক শূন্য হয়ে তারা ছুটতে লাগলো। চোখে মুখে ধুলোবালি, কাগজের টুকরো, গাছের উড়ন্ত পাতা আছড়ে পড়ছে।
পানেশা সোহাগের চেয়ে পিছিয়ে পড়ছে। সোহাগ ছোটার গতি স্লথ করেও যখন পানেশাকে একই সমান্তরালে রাখতে পারল না, তখন বাধ্য হয়ে পানেশার একটা হাত শক্ত করে ধরে ছুটতে লাগল। পানেশার হাত ধরে সোহাগ চমকে উঠল। হাতখানা বরফের মতো ঠান্ডা। বোধহয় ঝড় দেখে ভয়ে মেয়েটার হাত অমন ঠান্ডা হয়ে গেছে। ও কিছু না। হাত ধরে রুদ্ধশ্বাসে দুজন ছুটেই চলেছে। হঠাৎ সোহাগের পায়ের সাথে ইটের টুকরো বা কোনো কিছু বেঁধে পা হড়কে পানেশার হাত ছেড়ে ছিটকে উল্টে পড়ল। পড়ার সঙ্গে সঙ্গে জ্ঞান হারালো। চেতনা ফিরে পেয়ে সোহাগ নিজেকে আবিষ্কার করল হাসপাতালের জেনারেল বেডে। তার বেডের পাশে দুজন নার্স আর একজন ডাক্তার দাঁড়ানো। ডাক্তারের গলায় ঝুলছে স্টেথোস্কোপ। সোহাগ চোখ বুলিয়ে চারপাশটা ভালোভাবে দেখে নিয়ে ক্লান্ত স্বরে বলল, আমি এখানে এলাম কি করে? দুই নার্সের মধ্যে অপেক্ষাকৃত মোটাজন বলে উঠল, কয়েকজন পথচারী বনলতা পার্কের পূব দিকের নদীর পাড় ঘেঁষা রাস্তায় আপনাকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে রেখে গেছে। ডাক্তার সাহেব বলে উঠলেন, কি হয়েছিল আপনার? ছিনতাইকারীর খপ্পরে পড়েছিলেন? কপালের বাম পাশটায় অনেকখানি কেটেছে, বোধহয় ভোঁতা কিছুর আঘাতে। ডাক্তারের কথা শুনে সোহাগ কপাল ছুঁয়ে দেখল, হ্যাঁ, কপাল জড়িয়ে মাথায় ব্যান্ডেজ পেঁচানো। সেই সাথে অনুভব করল কপালের বাম পাশটায় ভীষণ চিনচিনে ব্যথা। সোহাগ দুর্বল স্বরে বলল, ছিনতাইকারের খপ্পরে নয়, ঝড়ের কবলে পড়েছিলাম, তুমুল ঝড়। ডাক্তার নার্স তিনজনই অবাক হয়ে একসাথে বলে উঠল, ঝড়? নার্স দুজন অবাক চোখে একে অপরের চোখ চাওয়াচাই করল। আর ডাক্তার সাহেব বলতে লাগলেন, ঝড় পেলেন কোথায়? আপনাকে যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেখান থেকে এই হাসপাতালের দূরত্ব ৮ কিলোমিটারেরও কম। সেখানে যদি তুমুল ঝড় হয় তাহলে আমরা কিছুই টের পেলাম না কেন? এছাড়া এখন তো ঝড়ের সিজনও না। ফেব্রুয়ারির এই মাঝামাঝি সময়ে সাধারণত আমাদের দেশে ঝড় হয় না। ডাক্তারের কথা শুনে সোহাগের খেয়াল হলো, তাই তো, আজ সারাদিন প্রকৃতিতে কোনো রকম ঝড়ের পূর্বাভাস ছিল না। ফাল্গুনের দ্বিতীয় দিবস, চনমনে রোদ, ঝকঝকে নীল আকাশ, ঝিরঝিরে হাওয়া। এমন সুন্দর স্নিগ্ধ দিনের শেষে ঝড় হতে পারে না। সোহাগ জড়ানো দুর্বল গলায় বলল, ওখান থেকে কি শুধু আমাকেই উদ্ধার করা হয়েছে? আমি তো একা ছিলাম না, আমার সঙ্গে আরও একজন ছিল। দুই নার্সের একজন বলে উঠল, হ্যাঁ, শুধু আপনাকেই পাওয়া গেছে। জনমানব শূন্য নির্জন রাস্তায় আপনি একাই পড়েছিলেন। সোহাগ কিছুটা ব্যাকুল হয়ে বলল, আমি তো একা ছিলাম না, আমার সাথে পানেশা নামের একটা মেয়েও ছিল। আপনাকে হাসপাতালে যে পথচারীরা রেখে গিয়েছে তারা যা বলেছে তা তো আপনাকে বললামই। আপনি একাই অজ্ঞান অবস্থায় পড়েছিলেন। ডাক্তার সাহেব নার্সের দিকে তাকিয়ে বললেন, থাক, রোগীর সাথে এত কথা বলা ঠিক না, তাতে রোগীর নার্ভে চাপ সৃষ্টি হয়। এবার সোহাগের দিকে তাকিয়ে বললেন, আপনার শারীরিক কন্ডিশন খারাপ না, ইচ্ছে হলে বাড়িতে চলে যেতে পারেন। তবে একটা রাত হাসপাতালে কাটালে ভালো হয়। আমাদের কেয়ারে থাকলেন। আমরা কিন্তু আপনার বাড়িতে জানাতে পারিনি। আপনার সঙ্গে আপনার বাসার ঠিকানা বা কোনো ফোন নাম্বার পাওয়া যায়নি। হাসপাতাল থেকে গেলে বাসার ফোন নাম্বারটা বলুন, বাসায় জানিয়ে দিই। সোহাগ তার জিন্সের প্যান্টের পকেটের উপর হাত বুলিয়ে চমকে উঠল। পকেটে তার মোবাইল ফোনটা থাকার কথা ছিল, সেটা নেই। প্যান্টের পেছনের পকেটে হাত দিয়ে দেখে সেখানে মানিব্যাগটাও নেই। সোহাগ উদ্বিগ্ন হয়ে বলল, আমার সঙ্গে আমার মোবাইল ফোন আর মানিব্যাগ ছিল, তা তো নেই। ডাক্তার সাহেব আশ্বস্ত করার ভঙ্গিতে বললেন, আপনার মোবাইল ফোন পাওয়া যায়নি, তবে আপনার মানিব্যাগটা পাওয়া গেছে। সেটা এখন আমার কাছে আছে। মানিব্যাগে 1240 টাকা আর একটা মোবাইল সিম কার্ড পাওয়া গেছে। আপনার ঠিকানা জানার জন্য মানিব্যাগটা তল্লাশি করা হয়েছিল। ডাক্তার সাহেব তার পকেট থেকে মানিব্যাগটা বের করে সোহাগের দিকে বাড়িয়ে ধরলেন। সোহাগ মানিব্যাগটা হাতে নিয়ে খুলে এক পলক দেখল। মানিব্যাগে যে সিম কার্ডটা রয়েছে সেটা হচ্ছে সোহাগের সবসময় ব্যবহার করা সিম কার্ড।
আর মোবাইল সেটের ভেতর যে সিম কার্ডটা ছিল সেটা হচ্ছে পানেশার সঙ্গে কথা বলার সিমটা। পানেশার সাথে দেখা করতে যাবার আগে সব সময় ব্যবহার করা সিমটা বদলে এই সিমটা সেটে ভরে নিয়েছিল। সোহাগ ডাক্তার সাহেবকে সোহাগের বাবার ফোন নাম্বারটা বলল। ডাক্তার সাহেব সোহাগের সামনে দাঁড়ানো অবস্থায় তার মোবাইল ফোন বের করে সোহাগের বাবাকে জানালেন। আধ ঘন্টার মধ্যে সোহাগের বাবা মা হাসপাতালে চলে এলেন। সোহাগের মায়ের চোখে জল, বাবার চেহারায় বিষাদের ছায়া। তাদের একমাত্র সন্তান বাড়ি ফিরতে দেরি করছে সেই চিন্তায় এমনিতেই অস্থির হয়েছিলেন। তার উপর হাসপাতাল থেকে ফোন পেয়ে তাদের কলিজা কেঁপে ওঠে। হাসপাতালে পৌঁছে সোহাগকে সুস্থ অবস্থায় দেখে তারা কিছুটা স্বাভাবিক হন। ডাক্তারের অনুমতি নিয়ে সোহাগকে তারা বাড়ি নিয়ে যাচ্ছেন। বাড়িতে নিয়ে গিয়ে একমাত্র সন্তানকে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে শুশ্রূষা করবেন। গল্পের শেষ পর্ব শোনার জন্য আমন্ত্রণ রইল।